প্রিয় ছাত্রছাত্রীরা, এখন আমি তোমাদের এই পর্বে প্রাণীদের পুষ্টি এই বিষয়টি নিয়ে আলোচনা করছি। প্রাণীদের পুষ্টি দেখা যায় 5 প্রকার: পরজীবী, মিথজীবী, মৃতজীবী, কপ্রোফ্যাগী, স্যাঙ্গুইনিভোরি। প্রথমে পরজীবীতে আসি। পরজীবী তার মানে এরা কোনো পোষক প্রাণীর দেহে বসবাস করে। পোষক প্রাণী মানে অন্য প্রাণীর দেহে বসবাস করে এবং তার দেহ থেকে খাদ্য সংগ্রহ করে, একে বলে পরজীবী। অন্য জীবের দেহে বা অন্য প্রাণীর দেহে বসবাস করে এবং সেখান থেকে পুষ্টি সংগ্রহ করে, যে এই পুষ্টি পদ্ধতিকে বলে পরজীবী পুষ্টি। এটা দুরকম হয়, বহি আর অন্তঃপরজীবী। অর্থাৎ যদি প্রাণীটা দেহের বাইরে বাস করে, যেমন উকুন মাথায় বাস করে, তারা কোথা থেকে খাদ্য নেয় না, মাথার ত্বকে যে কোষ রয়েছে, মৃত কোষ, সেইখান থেকে তারা পুষ্টি সংগ্রহ করে। অর্থাৎ মাথার ত্বকের মৃত কোষ এবং রক্তও খায়, কোষের মধ্যে থেকে, ভিতর থেকে, মাথার ত্বকের মধ্যে থেকে, রক্তজালক থেকে রক্ত চুষে খায়। এইভাবে উকুন। এঁটুলি মানে গরু, ছাগল, এদের গায়ে থাকে দেখবে এঁটুলি। সেই এঁটুলি এরা গরু, কুকুর, ছাগল এদের গায়ে রক্ত চুষে খায়, এঁটুলি রয়েছে। তাহলে এরা বাইরে থাকে, বহিঃপরজীবী। আবার অন্তঃপরজীবী টিনিয়া সোলিয়াম, যেমন ফিটাকটিনি, এটা মানুষের পেটে হয়, শূকরের কাঁচা মাংস বা অসিদ্ধ মাংস খেলে হয়। অ্যাসকারিস, এটা এক ধরনের গোল কৃমি, বড় বড় হয়, এত বড় বড় গোল কৃমি হয়, বেশ বড় বড়, পেটের মধ্যে সাদা রঙের হয়। হ্যাঁ, যারা অস্বাস্থ্যকরভাবে জীবনযাপন করে তাদের ক্ষেত্রে হয়, বাচ্চাদের বেশি হয়, কারণ ওরা ডিমগুলো তো মাটিতে দেখা যায় না, খুব ছোট ছোট ডিম মাটিতে ঘাসে টাসে লেগে থাকে। এবার বাচ্চারা যেখানে যেখানে হাত দেয়, দিয়ে সেই হাত মুখে দেয়, ফলে বাচ্চাদের বেশি হয়। আর যারা মাঠে কাজকর্ম করে, হাত না ধুয়ে খেলে, নখ বড় রাখলে, এই অ্যাসকারিসের ডিম পেটে চলে এসে পেটে বড় বড় কৃমি হয়ে যায়। যাই হোক, সেই অ্যাসকারিস অন্তঃপরজীবী, এরা অন্ত্রে বসবাস করে। তাহলে এরা হলো পরজীবী। মিথজীবী বুঝে গেছে, এর আগে আলোচনা করেছিলাম, পারস্পরিক সহযোগিতার মাধ্যমে পুষ্টি লাভ করা। যেমন ইকোলাই ব্যাকটেরিয়া, ইকোলাইয়ের পুরো কথাটা হচ্ছে এস্চেরিসিয়া কোলাই, এটা পুরো নাম, কিন্তু জনপ্রিয়ভাবে এস্চেরিসিয়া না বলে সংক্ষেপে তারপর কোলাই, এই নামেই বেশি সবাই বলে, বেশিরভাগ মানে জনপ্রিয় নাম ইকোলাই। পুরো নাম এস্চেরিসিয়া কোলাই ব্যাকটেরিয়া। এটা মানুষের অন্ত্রে বসবাস করে, আমাদের অন্ত্রে। কেন না, এরা ভিটামিন B12 তৈরি করে, আর আমরা তার থেকে ভিটামিন B12 পাই, তাহলে আমাদের উপকার হচ্ছে। আবার মানুষ যে আমরা যে খাবার খাই, তার থেকে খাবারের যে সারাংশ, সেটাই কোলাই ব্যাকটেরিয়া নেয়। তার ফলে পারস্পরিক সহযোগিতা। ট্রাইকোনিমফা হলো এক ধরনের প্রোটোজোয়া বা আদ্য প্রাণী। এরা উই পোকার পেটে বসবাস করে। কেন? উই পোকা যেন কাঠ খায়, কাঠ, কাগজ এসব খায়। এগুলো তো সেলুলোজ। এই সেলুলোজ হজম করার জন্য কোনো এনজাইম উইয়ের অন্ত্রে নেই। ট্রাইকোনিমফা, এই প্রোটোজোয়া বা আদ্যপ্রাণী, এরা উই পোকার অন্ত্রে বসবাস করে এবং এরা কি করে, সেই সেলুলোজ হজমের জন্য যে প্রয়োজনীয় এনজাইম সেটা তৈরি করে। তার ফলে উই কাঠ খেয়ে হজম করতে পারে। ট্রাইকোনিমফা যদি না থাকে, উই পোকা কিন্তু কাঠ খেলে হজম হবে না, বদহজম হয়ে যাবে। বিনিময়ে উই পোকা কি করে, পরিপাক করার পর যে সারাংশ, সেই সারাংশটা ট্রাইকোনিমফাকে দেয় এবং থাকার জন্য তার জায়গা দেয়। তাহলে পারস্পরিক সহযোগিতা। হাঙর আর রেমোরা হলো, এটা সুন্দর, মানে এটা হচ্ছে এক ধরনের মিথজীবিতা, দারুণ মিথজীবিতা। হাঙরের সঙ্গে, যদিও এটা ঠিক প্রকৃত মিথজীবিতা বলা চলে না, হ্যাঁ, তাহলেও আমি এটা বলি যে হাঙরের সঙ্গে রেমোরা, হাঙর ধরো, এই যে হাঙর, হ্যাঁ, এই ধরো হাঙর, এবার এই হাঙরের যে পেটে এইখানে রেমোরা, ছোট্ট মাছ রেমোরা, হাঙরের পেটের কাছে আটকে থাকে রেমোরা। হাঙর যেখানে যায়, একই সঙ্গে সঙ্গে রেমোরা তার সঙ্গে সঙ্গে যায়। বুঝতে পেরেছে? হাঙর আর রেমোরা এইভাবে লেগে থাকে। এটা এক ধরনের সহজীবিতা আমরা বলতে, ঠিক মিথজীবিতা, প্রকৃত মিথজীবিতা অবশ্য নয় এটা। যাই হোক, আর হাঙর কি করে, যে খাবার খায়, সে খাবারগুলো কিছু টুকরো টাকরা পায়, রেমোরা পায়। আবার হাঙরের গায়ে যদি কোনো পরজীবী
যদি বসবাস করে, রেমোরা সেই পরজীবীটাকে খেয়ে নেয়, তার ফলে হাঙরও কিছুটা উপকৃত হয়। তবে রেমোরা বেশি উপকার হয় হাঙরের কাছ থেকে। হাঙরের কোনো ব্যাপার না, মানে রেমোরা না থাকলেও চলবে, বলে পুরো রেমোরার উপর নির্ভরশীল নয়, কিন্তু রেমোরা হাঙরের উপরে নির্ভরশীলতা এদের দেখা যায়। এই ধরনের মিথজীবিতা। যাই হোক, খুব আদর্শ উদাহরণ হিসেবে এই দুটো উদাহরণ খুব আদর্শ উদাহরণ তোমরা পড়বে। মৃতজীবী, এটা কিন্তু প্রাণীদের ক্ষেত্রে খুব বেশি উদাহরণ নেই, কয়েকটা প্রোটোজোয়ার ক্ষেত্রে দেখা যায়, নাহলে এর খুব একটা উদাহরণ নেই। মৃতজীবী মানে মৃত জৈব পদার্থ থেকে প্রাণীরা পুষ্টি সংগ্রহ করে। তোমরা বলতে পারো যে শকুন নয় কেন, শকুন তো মৃত, কাক নয় কেন, মরা পচা খায়, এটা কিন্তু বলা উদাহরণ হবে না। এই কারণে হবে না, ওরা হচ্ছে পাচিত খাদ্য হিসেবে মৃত পদার্থ থেকে খাদ্য গ্রহণ করে না, এরা মাংস ভক্ষণ করে, তাই এদেরকে প্রকৃত মৃতজীবী বলা হয় না। প্রোটোজোয়া কিছু হবে। ইউগ্লিনাও বলতে পারো, ইউগ্লিনা যদিও প্রকৃত প্রোটোজোয়া নয়, কিন্তু ইউগ্লিনার উদাহরণও হবে। ইউগ্লিনা কিছুটা দেখা যায় আংশিক মৃতজীবিতা। কপ্রোফ্যাগি, কপ্র কথার অর্থ মল, কপ্র, ফ্যাগিন কথার অর্থ ভক্ষণ করা, ল্যাটিন শব্দে, তাহলে কপ্রোফ্যাগি কথার অর্থ মল ভক্ষণ করা। গিনিপিগ, এরা কি করে, গিনিপিগ সারাদিনে যা খায় সেটা পুরো হজম করতে পারে না, মল হিসেবে যেটা নির্গত হয় রাতে, সেটা হচ্ছে আধা পাচিত এবং আধা খাবার থেকে যায়, সেই জন্য আবার ওরা রাত্রিবেলা মলটা খেয়ে নেয়, গিনিপিগ নিজের মল, সেই মল রাত্রে আবার পুরোটা পাচিত হয়ে দিনের বেলায় যে মল ত্যাগ করে সেটা বেশ শক্ত মল, মানে দুবার একই খাদ্য দুবার খাদ্যনালীর মধ্যে দিয়ে যাচ্ছে, পাচিত হচ্ছে, সেকেন্ড টাইম যখন যাচ্ছে তখন পুরোপুরি পাচিত হয়ে যাচ্ছে। তো গিনিপিগ রাত্রিবেলা নিজের অর্ধপাচিত মল খায়। মাছি জানো মলের ওপর বসে মল খায়, গুবরে পোকা গোবর খায়, এগুলো মল, কপ্রোফ্যাগি। স্যাঙ্গুইনিভোরি অর্থাৎ রক্ত খায়, যেমন স্ত্রী মশা রক্ত খায়, জোঁক, রক্তচোষা বাদুড় বা ভ্যাম্পায়ার, এরা রক্ত খায়। তাহলে এগুলো হলো প্রাণীর বিভিন্ন রকমের পুষ্টি। এবার আমি তোমাদের কিছু প্রশ্ন বলছি, যে প্রশ্নগুলো তোমরা উত্তর লিখে ফেলবে খাতায়। লেখো, পুষ্টি কাকে বলে? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, পুষ্টির গুরুত্বগুলো কি কি? 3 নম্বর, নিম্নোক্ত উদ্ভিদগুলিতে কোন প্রকার পুষ্টি দেখা যায়? ব্যাঙের ছাতা, মস, র্যাফলেসিয়া, মিউকর, ভিসকাম, পাতাঝাঁঝি। 4 নম্বর প্রশ্ন, পতঙ্গভুক উদ্ভিদ পতঙ্গ শিকার করে কেন? 5 নম্বর, লাইকেনকে মিথজীবী বলা হয় কেন? 6 নম্বর, প্রাণীদের একটি বহি ও একটি অন্তঃপরজীবীর উদাহরণ দাও। 7 নম্বর, মানুষ ও ইকোলাই ব্যাকটেরিয়ার মধ্যে কোন প্রকার পুষ্টিগত সম্পর্ক দেখা যায়? কারণ সহ লেখো। 8 নম্বর, নিম্নোক্ত প্রাণীগুলির মধ্যে কোন প্রকার পুষ্টিগত সম্পর্ক দেখা যায়? 1 নম্বর, হাঙর ও রেমোরা। 2 নম্বর, গিনিপিগ। আচ্ছা, হাঙর ও রেমোরা এটা লিখতে হবে না, তোমরা লেখো ইকোলাই ও মানুষ, তারপরে গিনিপিগ, তারপর স্ত্রী মশা, তারপর অ্যাসকারিস, তারপরে লেখো ট্রাইকোনিম্ফা ও উই। তাহলে এই প্রশ্নগুলোর উত্তর তোমরা লিখে ফেলবে। আশা করি প্রাণীর পুষ্টি এবং আগের পর্বে উদ্ভিদের পুষ্টি দুটো তোমরা বুঝতে পেরেছো।